আপনারা শুনলেন বসে বসে, আমি শুনলাম বাসায় বসে। সাত ভাতারি সাবিত্রী, পাঁচ ভাতারি এইও, বাপ ভাতারি বলে গিয়েছে ভাই ভাতারি যেও। সাতটা ভাতার ছিল কার? সেই সাবিত্রীটাকে বোমার বউ। সাবিত্রীকে বিয়ে করেছিল সত্যবান নামে একটা মানুষ। সেই সত্যবানের পরমায়ু ছিল বিবাহের পরে 1 বছর। সত্যবান যখন গাছ কাটতে গিয়ে গাছে থেকে পড়ে মারা গেলেন, যমরাজ যখন নিতে এলেন সত্যবানকে, সাবিত্রী ছেড়ে দেয় না, বর নিতে লাগলেন। শেষকালে বর চাইলেন আমি শতপুত্রের জননী হব। বর দিয়ে যমরাজ চলে যাচ্ছেন, তখন বললেন কার ঔরসের জন্ম হবে? আমার স্বামীকে বাঁচিয়ে দেন। যমরাজ ছলনা করে 7টা সত্যবান তৈরি করে সামনে দাঁড় করিয়ে দিলেন পরপর। তুমি যদি সতী রমণী হও তাহলে তোমার স্বামীটা তুমি বেছে নাও। এইখানে সাবিত্রীর 7টা ভাতার তৈরি করে যমরাজ দিয়েছিলেন। ওরে যেখানে সেখানে কথা বললে হবে না, মাল সেখানে মারা নাই। কথার নাই লতা পাতা ব্যাঙে দই ছিঁড়ে খায়, মা আই বুড়ি থাকতে বেটি শ্বশুর বাড়ি যায়। কথা বলছে পণ্ডিতের ঢঙ্গে, কিন্তু লিখতে কলম ভাঙে। ওরে লাফালে ঝাঁপালে যদি কবি গান হতো তাহলে রাই বেশেকে বাইনা দিত, আমাকে ডাকার দরকার ছিল না। বলতে জানে না, কইতে জানে না, কোন দেশের খাবা। একটা কালো বামুনকে ধরিয়ে বলছে এটাই আমার বাবা। কলকাতা মনুমেন্টকে দেখে বলে তামাক খাবা নল, হেলিকপ্টার দেখে বলে ইঁদুর মারা কল, জিলিপিকে দেখে বলে গরুর গাড়ির চাকা, আর পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাবার পাখা। একটা দাঁড় ছাগলকে দেখে বললো ভাগলপুরি গাই, আর শ্বশুরকে ধরিয়ে বলছে তাই ভাই রে ভাই। চিনিকে দেখে বললি কোন দেশের বালি, আর শাশুড়িকে ধরিয়ে বলছিস আসছে আমার শালি। ওরে বোকা, এক হয় না কোনোদিন জল জাহাজ আর ফুটো নৌকা। যেমন মামা তার ভাগ্নেতে ছেঁড়া চটে আর ছপ্পর খাটে, মাঠে আর হাটে, তেমনি তুতে আর আমাতে। বললি কি আমি চাইলাম কি? সাদের ভাগ্নে রে তুই ভালো, তোর মামা ভালো নয়। সাদের ভাগ্নে রে কোন গায়? সর্বপনিষদ গাবদগ্ধা গোপাল নন্দন, পার্থ বৎস সুধী ভোক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। গীতার লাইনটা খুঁজতে হবে, সেখানে সেখানে উত্তর হবে না। অত কমা জায়গায় মাল মারা নাই। যখন এত দূরে এলাম খানিক টিপে দেখি মাল কতটা পুষ্টালো হয়েছে। সর্বোপনিষদকে মন্থন করে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে একটা গাইয়ের জন্ম দিলেন, তার নাম হচ্ছে গীতা। পার্থ বৎস সুধী ভক্তা অর্জুনকে বাছুর হিসাবে দাঁড় করিলেন। 4টি বাঁট হলো, একটা ধর্ম, একটা অর্থ, একটা কাম, একটা মোক্ষ। চতুর্বর্গ ফল প্রদানের জন্য এই গাভীটাকে দহন করতে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। অত খারাপ কথা বলার জন্য আমি এসেছি নাকি? কলিযুগের মাঝখানে যা আছে তোমার যুগের মাঝখানে তা নাই। আচ্ছা সত্য কথা বলুন, আপনাদের দেশে আজ অভাব আছে? চালের অভাব আছে? যার 4-5টা পেট তার তো চাল বেচতে হয়। হাসবেন না আমার কথায়। আর সে যুগে অভাব ছিল, সীতা ছিল স্বয়ং লক্ষ্মী, আর সীতা পিণ্ড দিচ্ছে বালি দিয়ে রাজা দশরথকে, তাহলে অভাব ছিল। তাছাড়া ভগবানের বাবা বালি খায়? অভাব ছিল বলে ভাইয়ের মতো বন্ধু নয়, ভাই ভাইয়া মেলামেশা কত। ভরত চলে গেল বলে দাদা এক কাজ করো, তোমার খরম দুটো খুলে দাও। এর মনের ইচ্ছাটা কি? খরম নিয়ে কি করবে? পুজো করবে? বলে জুতো পরে যদি হাঁটে পায়ে তো খোঁচা বুকবে না, বনবাসের মর্ম কি বুঝবি? জুতো দুটো খুলে রেখে যা, তবে তো বুঝতে পারবি মাল কেমন আছে, কাঁটা খোঁচা কেমন।
উল্টো পাল্টা করে বোঝালে আমি বুঝবো না, ও বোঝার লোক আমি নয়। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, আমার শ্বশুর মশাই প্রথম বিয়ে করেছিল, সেই শাশুড়ির মেয়ে হচ্ছে আমার বউ। আমার শ্বশুর মশাই দ্বিতীয়বার আবার বিয়ে করেছে আমার সৎ শাশুড়ি। আমি তো গানের চাপে থাকি, শ্বশুর বাড়ি যেতে পারি না, কিন্তু গত বছর বৈশাখ মাসে হরিনাম লাগিয়েছে আমার শ্বশুর বাড়িতে। শ্বশুর মশাই এসে বলছে, বাবা রসরা যে বছর তোমাকে যেতে পারো, তোমাকে যাব। গেলাম, শাশুড়ি মা দেখছি খুব যত্ন করছে। আমি বেশিরভাগ পৌষ মাসে যাই, কারণ পৌষ মাসে গানের চাপটা থাকে না। পৌষ মাসে ঘি জমে থাকে, ঘিয়ের বয়নটা উপর করে আমার পাতে দেয় আমার শাশুড়ি, মাল তো পড়ে না, জমে থাকে। আর এবছর ভুল করে বৈশাখ মাসে চলে গিয়েছি গরমের সময়, শাশুড়ির জ্ঞান নাই যে ঘি জমে নাই, মাল গলিয়ে আছে। ভাত দেওয়ার পরে ঘি দিতে গিয়েছে, বয়ানটা খুলিয়ে ঢেলিয়ে দিয়েছে, আর মাল অনেকটা পড়ে গিয়ে শাশুড়ি বয়ান আটিয়ে দিয়ে তাড়াতাড়ি এসে আমার সামনে বসিয়েছে। বাবা রসটা, মা বলছে তুমি তো আমার ছেলের মতো। আমার ছেলের মতো মানে আমি আপনার ছেলে, আপনি আমার মা। তাহলে বাবা খেতে দুই মা বেটাই এক পাতে খেলে হয় না? মানে তা আবার হবে না, মা বেটা তো এক পাতে খেলেই হবে, মানে ঘি তো খাবে আর মাল বেশি পড়ি। বলে বাবা চৈত্র মাসের শিব পূজায় এত ধুমধাম, তুমি এলে না, মানে ঘি তোকে টেমনে নিচ্ছে নিজের করলে। আমি তো কবি গান করি। তারপরে পয়লা বৈশাখ তোমার শ্বশুর মশাই কত মিষ্টি নিয়ে এলো, তুমি এলে না, মাল টানছে। আমি দেখলাম এটা সময় দিলে হবে না। মা আপনার মেয়েকে বিয়ে করার পর ছেলে মেয়ে তো দু চারটে হয়েছে, সংসার আর ভালো চলছে না, মাকা চুকো করে চলছে, মানে ঘি মাখিয়ে দিচ্ছে। এবার তোমার ভাবটা আমার ওই সৎ শাশুড়ির মতো হয়ে। যা জিজ্ঞেস করলাম তার উত্তর পেয়েছেন, তাছাড়া এত টাকা এলো কোথা থেকে? এই যে আপনাদের গ্রামের ছেলেটা বাজাচ্ছে প্রশান্ত, খুব ভালো ছেলে, আমাকে খুব সম্মান করে ছেলেটা, আমি ছেলেটাকে খুব ভালোবাসি, ছেলেটা ভালো। ওর সামনে বলছেন, আমাদের গ্রামের সমস্ত লোকের সামনে বলছে ছেলেটা ভালো। ওই ছেলেটা যদি লেগে থাকে একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে। কতদূর পৌঁছাবে আমি বলতে পারি না, সেটা সাধুগুরু বৈষ্ণবের কৃপা, তবে আমরা চাইছি সে জায়গায় পৌঁছাতে। তাহলে ওর গান থেকে আমার আর লাভ নাই, এবার আমার গানের দিকে যাওয়াই ভালো নাকি? এই কলিযুগের মাঝখানে ধর্ম, এই কলিযুগের মাঝখানে কর্ম, এসব কর্ম তুমি বুঝতে পারবে না। আগেকার দিনে দাদুর জামাও যে ছিটে ছিল, দিদিমাইয়া সাইয়া সেই মালের ছিল, একই ছিল। খুব লক্ষ্য করে দেখবেন, কিছুদিন পিছিয়ে যান, দেখবেন দিদিমণি সাইয়াও যে মাল, দাদুর পাঞ্জাবি সেই মাল। এই বেশিরভাগ বুড়ো মানুষ জামা পরতো না, কুটুম বাড়ি গেলে ঘাড়ে চাপিয়ে নিয়ে দেখবে। একটা বিয়ে বরযাত্রী যাবে, একটা বুড়ো এখন করেছে কি লটাপটি লাগিয়ে ফেলেছে, মানে তাড়াতাড়ি যাবে বরযাত্রী, তা বরযাত্রী যেতে গিয়ে জামা বাদ দিয়ে দিদিমণি সাইয়া ঘাড়ে চাপিয়ে দেবে। গ্রাম ঢুকতে গিয়ে পড়বে, সন্ধ্যা লেগে গিয়েছে, পড়তে গিয়েছে, মাথায় ভরছে, পা দিকে নেমে যাচ্ছে বারে বারে। দাদু চিন্তা করছে আমার পাঞ্জাবির গলা কোথা গেল, মাল তার গলা নাই, সাইয়ার তার গলা হয় না, হয় না, উপরে ভরছে নিচে বেরিয়ে চলে যাচ্ছে। একটা একজনকে বলছে, আরে আমার পাঞ্জাবির গলা কোথা গেল? এবার টর্চ মেরে দেখাচ্ছে, বলছে এই যা সব বনাস হলো, আমার আর বরযাত্রী খাওয়া হইল না। বলে কেন? বলছে আমি তো দিদিমণি সাইয়া নিয়ে চলে এসেছি, ওর দলের আর একটা মাল ছিল বুড়ো, তো বলছে এক কাজ করো, খাওয়া হবে কি করে? বলছে ওটাকে ভিজিয়ে এনে জল দিয়ে ঘাড়ে চাপছি। তাহলে কি করে হবে? বলবি পা পরিষ্কার করে গিয়ে জলে পড়িয়ে গেছে, তুমি ভিজে গিয়ে। বুদ্ধি ভালো, জলে পা পরিষ্কার করা বাদ দিয়ে মালটাকে ভিজিয়ে নিয়ে ঘাড়ে চাপিয়ে নিয়ে বসে পড়েছে, মাল দিতে আরম্ভ করছে। আমার মতো ছেলে তো আছে, হ্যাঁ দাদু
আপনার পাঞ্জাবি না পরিয়ে কান্দে কেন? ভাই বললো না পা পরিষ্কার করতে গিয়ে জলে ভিজে গিয়েছে। কান্দে রাখে নিমোনিয়া হবে, দেন মেলিয়ে শুকিয়ে দিই। আচ্ছা বললেন আর মান থাকবে? আমি যখন মেলিয়ে শুকাইতে যাব আর মান থাকবে? জিজ্ঞেস করলাম বলো তোমার রামায়ণে দেখলাম একজন গঙ্গার ঘাটে মরা পড়াচ্ছে, তার নাম হচ্ছে হরিশ্চন্দ্র, যেটার নাম হচ্ছে মণিকর্ণিকার ঘাট। এখানে গঙ্গা এলো কি করে? এই জায়গাটাই তো গঙ্গা। স্বর্গে একটা গঙ্গা আছে, মর্তে একটা আছে, পাতালে একটা আছে। মর্তে এনেছিল ভগীরথ। স্বর্গ বলে কাকে? কাশীধামকে বলে আমাদের ভারতবর্ষের স্বর্গ। স্বর্গের সুরধ্বনি। মর্তে যেটা ভাগীরথী, আর পাতালে যেটা চলছে সেটা বলে ভগবতী। তিনটে গঙ্গা তৈরি হয়েছে। কৌশিক মুনির মা বৃদ্ধ অবস্থায় গঙ্গা স্নানে যেতে পারতেন না। কৌশিক মুনি বললেন বাবা আর তো গঙ্গা স্নান করতে পারবো না। তখন কৌশিক মুনি দেবতাদের কাছে গিয়ে কমণ্ডলে গঙ্গা জল ভরিয়ে এনে ওই যমুনা নদী, ওই যেটা মণিকর্ণিকার ঘাট, ওখানে কমণ্ডল জল ঢেলে দিয়েছিলেন। এই জায়গার নাম হচ্ছে কৌশিকী গঙ্গা। এটা জানলাম কি করে? ওটা আমার গুরুধাম, আমার গুরুদেবের আশ্রমই হচ্ছে ওই বারাণসী। আমি বারবার চিন্তা করি, বারবার গুরুর কাছে যাই, বারবার জিজ্ঞেস করি, তো কথাগুলো শুনেছি। যাই হোক, মাননীয় জনকটনের উত্তরগুলো ঠিক দিয়েছেন, ওদিকে আমি ধরছি না। এবার আমার গান শুনুন, বুঝতে পারবেন। আমার এই কলিযুগে কিছু কিছু জায়গা আছে। এখন আমার হাতে রাজ্য ভার, 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 এখন আমার হাতে রাজ্য ভার। দাদা গো, এখন আমার হাতে রাজ্য ভার। দাদা তোমার সত্য যুগে সত্য ছিল না। যদি সত্য থাকতো 5টা অবতার হয়। প্রথমে মৎস্য, তারপরে কুর্ম, তারপর বরাহ, তারপরে নৃসিংহ, তারপরে বামন। সত্য যুগে 5টা অবতার। আচ্ছা যদি সত্য সব সত্যই হয় তাহলে 5টা অবতার আসতো? ভগবানকে 5 বার আসছিল, কখনো মাছ রূপে, কখনো কচ্ছপ রূপে, কখনো নৃসিংহ রূপে, কখনো বামন রূপে। চিন্তা করে দেখ। এখন আমার হাতে রাজ্য ভার, আমি যেমন চালাবো তেমনি চলবে, আমি না চালালে চলবে না। চিনিয়া সে চটে জুতো বাক্সে ভরা, চিনিয়া সে চটে জুতো বাক্সে ভরা, গীত বিকায় ভাড়ে আর মদে কাঞ্চন বেড়া, বাবা হেঁটে যায় বেটার পালিকি চাই। আমার রাজ্যের অবস্থা কানা কি তৈরি করেছে দেখুন। চিনি আসবে চটের বস্তায়, আর জুতো আসবে বাক্সে। জুতো কিনতে যান, সব বাক্সতে মরা থাকবে। জুতো বিক্রি হবে 5 তলায়, আর বই বিক্রি হবে গাছতলায়। এটা আমার রাজ্য, আমি যেমন চালাবো তেমন চলবে। ঘি তো বিকাই ভাড়ে, ঘি বিক্রি মাটির ভাড়ে, আর মদ বিক্রি করতে গেলে কাঁচের বোতল চাই, তাছাড়া হবে না। আমার রাজ্য বাবা হেঁটে বেড়াবে, কিন্তু বেটা এনফিল্ড গাড়ি ছাড়া চাপবে না। নিয়ম। চিনিয়া সে ছোটে বাবা জুতো বাক্সে মোড়া, আমার ঘি তো বিকাই ভাড়ে আর মদে কাঞ্চন বেড়া, বাবা হেঁটে যায় বেটার পালকি চাই। বাবা হেঁটে যায় বেটার পালকি চাই। আমাদের নতুন আইন জারি দেশেতে, ভাইরে নতুন আইন জারি দেশেতে, আমার হাতে রাজ্য ভার, দাদা 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 আমার হাতে রাজ্য ভার। দাদা গো, আজকে যা হরিনাম আরম্ভ হয়েছে, এ হরিনাম আর থাকবে না।
মেয়েগুলো বলছে গৌর আমার কাঁচা। আমার বাড়িতে একটা ছোট করে হরিনাম করাই, আমি বড় করে করাতে পারি না, ছোট করে খানিক করাই। তা দাদা এসে কত বছর বলছে এই বছর মেয়ে ছেলে দল, বলবো আমি তাহলে বেটা ছেলে বাদ দে, সব মেয়ে ছেলে কর। 9টা দল বলেছে, সব কটাই মেয়ে ছেলে। আমার গ্রামে একটা পুরুষ মানুষের দল আছে, ওর টাকা আমি বলিয়ে রেখেছি, কারণ দৈদি মঙ্গল তো এটা করতে পারবে না, কারণ এদের কাছে দইয়ের ভার নাই, দৈদি মঙ্গল হবে কি করি? দইয়ের ভার তো পুরুষের কাছে, মাথায় দইয়ের ভার চাপানোই আছে, যখন নাচতে লাগবে তখনই দইয়ের ভার ভাঙবে, তাছাড়া ভাঙবে না। তাই এদের কাছে তো দইয়ের ভার নাই, ভাঙবে কোথা? যারা বোঝেন তারা তলাই বুঝুন, যারা বোঝেন না তারা গুরু করিয়ে বুঝে। এটা বলছে গৌর আমার কাঁচা সোনা। তোদের গৌর আছে? এত ভুল হরিনাম করলে দেশ ঠিক থাকবে? আজকে হরিনাম দেখবেন লোক নাই, কীর্তন গানের লোক নাই, কিন্তু ওদের মূল্য পঞ্চরা লাগিয়ে কানার লোকে থাকে, জায়গা থাকে। হলে হরিনাম আরে কীর্তন গান, হলে হরিনাম আরে কীর্তন গান, ওদিকেতে যেতে যাই না মনো প্রাণ, হলে পঞ্চরস ক্ষমতা কেমন করে মনটা। সেদিন বাজবে ছুটির ঘন্টা, লোকে একা দাদা কোন নাম আমার হরিদাস। বললে যে হরিদাসের কথা বলছিল হরিদাস না, আর এক হরিদাস আছে, তার নাম ছোট হরিদাস। হরিদাসের বাড়িতে গৌর হরি একদিনে পৌঁছাইল, সেবার পরে বলল দাও তাম বলে তুমি শুনে চলো। হরিদাস সেদিন আমার কি কর্ম করে, ছুটে চলে গেল একজন বৈষ্ণবের ঘরে। তাম্বুল যাকে আমরা সুপরি বলি, একটা নয়, দুটো নয়, 4টা নিয়ে নিল। মহাপ্রভুর কাছে এসে একটা নিবেদন করিল, একটা নিবেদন করে 3টে নিজের কাছে রাখছে, কালকে আবার যখন সেবা করবে তখন তো চাইবে আবার কোথা ছুটে যাবে। হরিদাসের দিকে তাকিয়ে মহাপ্রভু বলল, হরিদাস আজ থেকে তোমাকে বর্জন করলাম, আজ থেকে তোমাকে বর্জন করলাম। করে জোরে দাঁড়িয়ে বলছে, প্রভু গো আমাকে বর্জন করলেন কেন? আমার অপরাধ। তুমি জানো না বৈষ্ণবদের সঞ্চয় করতে নেই? আমি কাল কি নেব করে তুমি আজ থেকে সঞ্চয় করে লাগবে, আজ থেকে তোমাকে বর্জন করলাম, তোমার বদনার যেন আমি কোনোদিন না দর্শন করি। এই জন্য হরিদাস নিজের প্রাণটা ত্যাগ করেছে। উনি জিজ্ঞেস করছিলেন এই হরিনামে কি গুণ আছে একবার দেখতে। মাধবাচার্য নামে একজন ভক্ত ছিলেন, মাধবাচার্যকে দেখে একদিন গৌর হরি বলছে, আচ্ছা মাধব আজকে তোমার বাড়িতে একটু সেবা নেব গো। বলে প্রভু আমার বাড়িতে? বলে তোমার বাড়িতে আমি দেখে এসেছি আমার সেবার বস্তু আছে। কি আছে? মাচার উপরে একটা লাউ ঝুলে আছে, ওই লাউ ঘন্টটা খাবো। তাড়াতাড়ি ছুটে গিয়ে অর্ধাঙ্গিনীর নাম হচ্ছে সর্বমঙ্গলা। সর্বমঙ্গলা কি বলছে? সর্বমঙ্গলা আজ আমাদের বড় আনন্দের দিন, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের বাড়িতে সেবা নিতে আসবে। বলে তাই নাকি? তাড়াতাড়ি করে লাউটাকে কর্তন করে এনে বটির উপরে বসেছে, মা লাউটাকে কাটবে। যখনই কর্তন করতে গেলেন ঘরের ভিতর ছেলে কেঁদে উঠেছে। লাউটাকে ফেলে রেখে ছেলেটাকে এনে কোলে বসিয়ে স্তনভাণ্ডটি বদনে দিয়ে দেখছে দেরি হয়ে যাবে। লাউটা যখনই কাটতে যাবে মহাপ্রভু গান ধরেছেন, হরি হরায় নম কৃষ্ণ যাদব পাই, হরি হরায় নম কৃষ্ণ যাদব পাই নম, আমার যাদব পাই মাধবাই কেশবাই নম। আমরা যেটা শেষ গান গাই গৌরাঙ্গ মহাপ্রভুর, সেটা প্রথম গান।
এ গান ছাড়া তিনি গাইতে জানতেন না। যখনই গিয়েছেন সর্বমঙ্গলার জ্ঞান শূন্য হয়ে গেল। ছেলেটা কোলে থেকে মাটিতে পড়িল, লাউ ভেবে ছেলেটাকে মা হাতে তুলে নিল। এবার পটি দিয়ে সেটা কর্তন করে আরে ছেলে কেটেছে মা, লাউটাকে যেমন টুকরো টুকরো করে হাঁড়িতে ভরে দেয়, ছেলেটাকে টুকরো টুকরো করে হাঁড়িতে ভরে দিয়ে। মাধব যখন ফিরে এসে দেখছে সর্বমঙ্গলা সমস্ত রক্তাক্ত দেহ, এই দেহ এত রক্ত কেন? এসে যেমন এই শরীর স্পর্শ করে বলছে সর্বমঙ্গলা তোমার শরীরে এত রক্ত কোথা থেকে এলো গো? কানতে কানতে বলছে স্বামী গো আমার কোনো দোষ নেই, তোমার ওই প্রভুর হরিনামের দোষ ঘটেছে। ওই হরিনাম কানে শুনে আমার ছেলেটা কেটে ফেলেছি, আমার ছেলেটা কেটে ফেলেছি, ওই হরিনাম যেন কেউ শুনো না, ছেলেটাকে কেটে ফেলেছি, হরিনাম যেন কেউ শুনো না, ছেলেটাকে কেটে ফেলেছি। মাধবাচার্য সঙ্গে সঙ্গে ছেলের হাঁড়িটাকে নিয়ে সর্বমঙ্গলাকে এক হাতে ধরে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু নেচে নেচে গান করছেন, হাঁড়িটা নিয়ে গিয়ে পায়ের কাছে নামিয়ে দেব যে প্রভু গো এই হরি নামের ফসল নেন। বলে এটা কি? সর্বমঙ্গলা বলছে প্রভু না তোমার হরি নাম শুনে আমার ছেলেটাকে আমি কর্তন কেটে ফেলেছি। মাধবাচার্য বেশ লুটিয়ে পাইতে পড়েছে। মহাপ্রভু হাঁড়ি খানা হাতেতে ধরেছে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে হাঁড়ি ভরিয়ে দেয়, কপাট লাগিয়ে দিয়ে শিকল লাগায়। বাইরে এসেছি পাশে অগ্নি কথা কয়, জোর করে হরি নামে করব নিশ্চয়। মহাপ্রভু দুটি বাহু উপরে উঠালো, হরি নামে করে আবার নাচিতেছে ভালো। নাচতে নাচতে হরি নামে মহাপ্রভু গায়, আমার ঘরের ভিতর হরি ধ্বনি তখন বাবা হয়। বাইরে মহাপ্রভু হরিনাম করছেন আর ঘরের ভিতরে হরি ধ্বনি হচ্ছে, হরি বল হরি বল হরি বল। সবাই অবাক, কাটা ছেলে ঘরে ঢুকেছে, ঘরের ভিতরে আবার কে ঢুকে আছে? হরিধ্বনি করছে। ঘরটাকে খুলে দিয়ে দেখছেন কাটা ছেলে গোটা হয়ে বসে বসে হরিধ্বনি দিচ্ছে, হরি বল হরি বল হরি বল করে সেই ছেলে হরিধ্বনি তুলছে। দাদু তুমি জানো না আমার হরি নামের এত গুণ, কাটা ছেলে গোটা হলো, কাটা ছেলে গোটা হলো, আমার হরি নামের দাদু এমন গুণ আছে। আমার কাটা ছেলে গোটা হলো, হরি নামের দাদু এমন গুণ আছে, কাটা ছেলে গোটা হলো। একবার ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে, তুমি ভালো করে দেখো বাংলা ঘুরে। তোমরা যা করতে পারোনি আমরা তা করেছি, তোমরা সত্যতা তাপর যুগে এক করতে পারোনি, আমরা এক করে দিয়েছি। একটা চন্ডাল সেও হরিনাম করে, চন্ডালে রাঁধে পারে ব্রাহ্মণে খায়, পুরী ধামে গেলে পরে এটা দেখা যায়, যাকে মাধবকরী বলে। যারা গিয়েছেন তারা জানেন, এর প্রসাদ ওর বদনে তুলে দিচ্ছে, ওর প্রসাদ ওর বদনে তুলে দিচ্ছে। কে চন্ডাল
কে মুচি, কে চাষা, কে পণ্ডিত, আমরা এক করে ফেলেছি। তাহলে ভালো করে বাংলাটাকে আগে ঘুরিয়ে দেখ। এই বাংলাতে কি আছে? কত অমূল্য ধন লুকিয়ে আছে আমার পশ্চিম বাংলার অন্ধ। আমার পশ্চিম বাংলার অন্ধকারে, পশ্চিম বাংলার অন্ধকারে, ভালো করে দেখো বাংলা জুড়ে, তুমি ভালো করে দেখো বাংলা জুড়ে, তুমি ভালো করে দেখো বাংলা জুড়ে। কলকাতার এক পাগল ছেলে কোনদিনই যাইনি স্কুলে, উদ্ধরতা হয় যুগলে আমার পুকুরে। তোমাদের যুগে শিক্ষা কত ভালো ছিল সেটা আমার জানতে বাকি আছে। যখন স্বামী মরি যেত বলছে ভাসুরকে ডাক, এবার ছেলে তৈরি করে নেব। আপনারা মহাভারত খুলে দেখুন, আমি বাইরের কথা বলতে আসি না। স্বামী মরে গিয়েছে, মা ডাকছে বেটাকে, ভাসুরকে ডাকছে, বলছে তুই আই এবার ছেলে তৈরি কর, তাছাড়া উপায় নাই। আমার কলিযুগে হবে? সত্য কথা বলুন। রামকৃষ্ণ ঠাকুরের কাছে একটা ছেলে গিয়েছে, তার নাম হচ্ছে নরেন। নরেন গিয়ে নদীর ধারেই তো মন্দির, আপনারা গেলে দেখতে পাবেন। রামকৃষ্ণের যে মন্দিরটা একবারে নদীর ধারে, দক্ষিণেশ্বর। নরেন তাকিয়ে তাকিয়ে দেখছে কতগুলো মেয়ে স্নান করছে, শরীরগুলো খোলা আছে, দেখছে। এমন সময় ঠাকুর মশাই গিরিশকে ডাকছে, গিরিশ আমার নরেন কই রে? বলে ওই নদীর ধারে কি দেখছে, মেয়েগুলো স্নান করছে, ডাক শালোকে দেখি। এটা ভাষা একটু খারাপ ছিল তো, ডাক শালাকে। কাছে এসে দাঁড়িয়েছে ঠাকুর মশাই, বলে এক কাজ করতো নরেন, আজকে আমার জন্য কিছু খাসির মাংস নিয়ে 1 কেজি খাসির মাংস নিয়ে। কিন্তু দেখিস আমার দাঁত নেই, হাত জানো না, তাকে হাত ছাড়া মাংস, হাত ছাড়া মাংস নিয়ে চলে আসছে। আর মনে মনে ভাবছে ঠাকুর তো মাংস খাই না, তাহলে করবে কি? যেমনই এনেছে একটা পাত্রে রেখে দিয়ে তেল হলুদ লবণ যা লাগে মশলা দিয়ে দিয়ে বলছে হাত দিয়ে খানিক মেখে নে, তারপরে রান্না হবে, তাহলে রান্নাটা ভালো হবে। হাত দিয়ে মা, হাতটাই লেগেছে। বলছে ঠাকুর মশাই হাতে লেগেছে। বলে বাঁ হাতে করে মা, বাঁ হাতে করে। বলছে হাতে লেগেছে আর পাচ্ছি না। বলছে 2 হাতে করে মাখো। বলছে পাচ্ছি না। বলছে মা পাচ্ছি না, মাখ শালা, পাচ্ছি না মাখ, পাচ্ছি না মাখ। যখন আর মাখতে পারছে না, কানে চেপে ধরছে, মাখ শালা, মাখ, পাচ্ছি না মাখ। 2-1 বার করে দিচ্ছি আর মাখতে পারছি না। বলছে মাখ শালা। যখন বলেছে, বলছে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছিস ওটা মাংসের স্তূপ, লাড়াঘাটা করে কিছু হবে না। যেটা দেখছিলিস এটা মাংসের স্তূপ, একে লাড়াঘাটা করে কিছুই হবে না, লাড়াঘাটা করে কিছুই হবে না। তাহলে এর নাম ছিল নরেন। সেদিন বিবেকটা জাগ্রত হয়ে গেল, নাম হলো বিবেকানন্দ। লক্ষ্য করুন, এই শিক্ষা তোমাদের মধ্যে ছিল, আমি তো দেখি না। এই যে তোমাদের শিক্ষা ব্যবস্থা, তোমাদের শিক্ষা কত ভালো ছিল। গুরুর বাড়ি যেত, ওরে বাপরে গুরুগিরি কত সুন্দর। আপনারা জানেন এক গুরু গিয়েছে এক শিষ্যের বাড়িতে, এই দাসপাড়ায় এক শিষ্য করেতে দিয়ে চলে এসেছে। থাকতে থাকতে রান্না বান্না বেশ ভালো হচ্ছে না, নিরামিষ খেতে খেতে গুরুদেবের মুখে আটা ধরিয়ে গিয়েছে। দিয়ে বলছে বাবা, আর শিষ্যের বাড়িতে একটা ভালো ভেড়ার কাঁটা ছিল, সে গলিয়ে বাঁধা থাকতো। বলছে বাবা তোর বাড়িতে অনেকদিন খেলাম, কিন্তু তোর বাড়িতে আমার থাকতে আর মন চাইছে না। বলছে গুরু কোথা থাকবা? বলছে তোর গোল ঘরে থাকবো। গোল ঘর হচ্ছে ভগবতীর ঘর। গলি ঢুকে পড়েছে সন্ধ্যেবেলায়, 3টে ইট দিয়ে ঝিঁক তৈরি করেছে, আঁকা বানিয়েছে। ভেড়ার পাটার একটা ট্যাঙ্ক কেটে নিয়েছে, মাংস তৈরি করে ফেলছে। জ্বালানি কোথা পাবে? একটা নাঙ্গলের রিস লাগা ছিল, রিসটুকে খুলিয়েছে, মাল ভুজি দিয়েছে তলায়, জেলে দিয়ে রান্না করে নিয়েছে। ভোরবেলায় উঠে গুরু চলে যাবে, শিষ্যর বয়সে পাইয়ে ধরে গুরুকে বলছে আর থাকবো না, চলে যাবো। বলে কেন গুরু এত তাড়াতাড়ি? বললে আমার খবর এসেছে, তিকুট পর্বতের মাঝে ঋষ্য সিংহ মহারাজ অর্ধমৃত অবস্থায় পড়ে আছে।
শিষ্য তো সংস্কৃত ভাষা বোঝে না। তিকুট পাহাড়ের মাঝখানে ঋষ্য সিংহ মহারাজ অদ্যমিত অবস্থায় পড়েন, মানে ঋষ্ট অর্ধেকটা পুরি গিয়েছে। তিকুট পাহাড় তিনটে ঝিক করে দিয়েছে, মাঝখানে পড়িয়া ভৈরব সিং এক পদে দণ্ডায়মান, মানে ভেড়ার কাঁটাটা তিন পায়ে দাঁড়িয়ে আছে, টাঙ্কাকে টেনিয়েছে। শিষ্য তার বুঝতে পারছে না। আগেকার যুগে এই ছিল গুরু, নাম যার একলব্য। ওই দ্রোণাচার্যের কাছে শিক্ষা করিতে পারছো না। দ্রোণাচার্য বলে ওই ছেলে শিক্ষা দিতে তো পারবো না। আমার যুগ দেখো, একটা দাসের ছেলে, একটা মোড়লের ছেলে, একটা বামুনের ছেলে, ভাই এক স্কুলে পড়াশোনা করে গো সবাই। একটা দাসের ছেলে বলুন, একটা ব্রাহ্মণের ছেলে বলুন, একটা মোড়লের ছেলে বলুন, একটা স্কুলে পড়ে। আর তোমার যুগে এই একলব্য একটু শিক্ষা করতে গিয়ে যে পাইল না, তুমি কিছু শেখালে না, অথচ গিয়ে বলছে তোমার বুড়ো আঙুল ঢুকাইতে দাও। ওই ভেড়ার টাঙ্কাটা হইল না। আমার যুগে গুরুগিরি রামকৃষ্ণ বসে আছে, শিষ্য গিরিশ মাতাল বলছে ঠাকুর আমি আর পারবো না। কি হয়েছে রে শালা? বলে আমার গলায় ক্যান্সার। বলে এখন মায়ের নাম কর। বলছে আমি পারবো না। সকালে করবি বলে ঘুম ছাড়ে না, দুপুরে করবি স্নান করার পরে, স্নান করলে আমার খিদে পায়, সন্ধ্যাবেলায় করবি বলে আমাকে সাজ রং মাখতে হয়। বলে দে শালা বকল বাদে। বলে আমার রোগ নাও, আমার শোক নাও, আমার জড়া নাও, আমার ব্যাধি নাও, আমার পাপ নাও, আমার পুণ্য নাও। ঠাকুর তোমাকে আমি সব সঁপে দিলাম, আমার 16 আনাই তুমি নাও। গুরুদেব সেদিন শিষ্যের ক্যান্সার নিজের গলায় ধারণ করলেন। এই হচ্ছে গুরুগিরি। তোমার 3 যুগের মধ্যে এই জিনিস দাদু দেখাতে পারবে না, এই জিনিস দাদু দেখাতে পারবে না। বলতে আমার আজকে নেই কমানা। এই জিনিস তুমি দেখাতে পারবে না, বলতে আমার নেই কমানা। এই জিনিস তুমি দেখাতে পারবে না। মাননীয় জনকোট, বলতে বলতে অনেকটা চলে এসেছি। লোকজন আস্তে আস্তে বাবা 10টার পরে আর লোকজন রাখা খুব মুশকিল। আর একটা কথা বলবো, বলগানে চলে যাব, যেটা হচ্ছে সর্ব উত্তম কথা। এই কলিযুগের মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কেন? 3 যুগে ঋণ করেছেন ভগবান, ভক্তের কাছে সেই ঋণ শোধ করতে পারেনি। শ্রীকৃষ্ণ প্রণয় মহিমা কি দৃশ্য বানয়ে বা সাধ্যজনাভূত মধুরিমা কি দৃশ্য বা মদীয় সক্ষম যাস্যা মদুন ভবত কি দৃশ্য ব্যতি লোভা তৎ ভবাড্ড সমজনী সচিগল্প সিন্ধু হরি। এই 3টি বিষয়ে তার আসামি। তিনি ভেবেছিলেন ভক্ত কিভাবে তার প্রেম আস্বাদন করেন। তিনি জানতে চেয়েছিলেন আমার নাম করে ভক্ত কি করে এত আনন্দে থাকতে পারে, আর এই প্রেমের মধুরিমা, আমার গভীরতাটা কত। এই 3টি আশা পূরণের জন্য কথাই আছে, সেদিনও বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, যার জন্য কলিতে গৌরাঙ্গ অবতার। এই 3টি ঋণ বাবা 3 যুগে শোধ হয় না। তার জন্য ভগবান নিজে ভক্তের রূপ ধারণ করে কলিযুগের মাঝখানে এসে তিনি কিছু খেলা দেখিয়ে গেলেন। এই খেলা খেলতে এসেছিলেন মুকুন্দ পণ্ডিত নামে এক ব্যক্তি। শোনাও। মুকুন্দ পণ্ডিত যখন এলেন, গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির তীরে তীরে ভক্ত পার্ষদ নিয়ে খেলছেন।
শিখণ্ডের মুকুন্দ পণ্ডিত এসে দাঁড়িয়েছেন, গৌড়ের চরণ আশ্রয় করে বলছে, ঠাকুর এই যে খেলা, এই খেলাতে আমি খেলতে পাবো না? বলে কেন পাবেন? এই খেলাতে তো বাবা হার জিত নেই। এই খেলাতে স্বামী স্ত্রী খেলা যায়, এই খেলা বাপ বেটা খেলা যায়, এই খেলা গুরু শিষ্য খেলা যায়, এই খেলাতে দাদু নাতিতে খেলা যায়, এই খেলাতে কোনো পরিধি নাই, পরিপাপ নেই। এই খেলা খেলতে খেলতে নিজের আত্মার যে অহংকার সেটা ভুলে গিয়ে সব সহজ সরল হয়ে কত পিতা ধরে পিতা ধরে পুত্রের চরণ, পিতা ধরে হরি নামের খেলা খেলা রাম পিতা ধরে হরি নামের খেলা এমনই গুণ, পিতা ধরে যে খেলেছে বাবা সেই জিতেছে। ও গো যে খেলেছে সেই জিতেছে, এতে খেলাতে কবু বাবা হারি জিতে হয় না। আমার মুকুন্দ পণ্ডিত আজ খেলতে এসেছে, শ্রীখণ্ড ত্যাগ করে নবদ্বীপ পেল, সেজন্য সে এই খেলাই মজিল। গৌরের কাছে কথা বলেছে ভালো, আর এমন জনম আর হবে না। আমার নয়ন জলে বুকে ভাসাইয়া দিল, আমার ভগবানের সঙ্গে খেলা করিব, আজ ভগবানের খেলার সাথী হব। একবার হরি 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 বলিব, তো কার কি আশীর্বাদ করব? ভগবান তোর যেন কৃষ্ণ পদে মতি দেয়, এইটুকুই চাওয়া, আর কিছু চাওয়া না। এই মুকুন্দ পণ্ডিতকে ডেকে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ফিরে যাও, তুমি শিখণ্ডে ফিরে যাও। বলে প্রভু গো আপনার কাছে এলাম, আবার ফিরিয়ে দেবে? বলে সবাই যদি সংসার ছেড়ে দাও, সংসারটা কে করবে? মুকুন্দ পণ্ডিত প্রভুকে প্রণাম করে ঘরে ফিরে গেলেন। তিনি ছিলেন বড় কবিরাজ। যখন গেলেন শিখণ্ডে, আমার ভাগ্য ভালো আমি শিখণ্ডে, এই শিখণ্ডের মতো গ্রামে ৩৬২ জন গৌরাঙ্গের পার্শ্বদ জন্মগ্রহণ করেছেন। এত ধন্য গ্রাম বাবা। আমি প্রতি বছরই ২-৩ বার প্রোগ্রাম করতে যাই, প্রসাদ প্রায় সব জায়গাতেই পেয়ে গেছি। এই মুকুন্দ পণ্ডিতের ঘরে একটা ছেলে জন্মেছিল, নাম হচ্ছে রঘুনন্দন।
এই রঘুনন্দন যখন জন্ম নিয়েছিল সেদিন ছিল সরস্বতী পূজার দিন। এই সরস্বতী পূজার দিনে মুকুন্দ পণ্ডিত সরস্বতী পূজা করছেন। একজন গিয়ে বলছে, পণ্ডিত তোমার একটা সন্তান হয়েছে। পণ্ডিত বলছে, আমি পুজো সেরে আসছি, তোমরা ততক্ষণ কানে গিয়ে হরি নাম দাও না, কানে গিয়ে হরি নাম দাও না। আর আমাদের ঘরে ছেলে হইলে মাকে বলছে খালি মুখে মধু দে, যেটা দেবার কথা সেটা দে। মুখে মধু দিলে মিষ্টি কথা হবে নাকি? কানে যে মালটা দেবার সেটা দাও, একটু হরিধ্বনি করো কানে। হ্যাঁ, তাহলে হরিধ্বনি না করলে এই ছেলে যখন 5 বছর বয়স হলো, একদিন মুকুন্দ পণ্ডিত ডাকে চলে যাচ্ছে, ডাকে চলে যাবে। একটা ছেলে এসে বলছে, আমার বাবা বাঁচবেন, আপনি তাড়াতাড়ি চলুন। বলে, আমার গোপীনাথের সেবা না দিয়ে আমি যেতে পারবো না। রঘুনন্দন বলছে, বাবা তুমি ডাকে চলে যাও, আজ আমি গোপীনাথের সেবা দেবো, প্রতিদিন তুমি দাও। বলে, তুই পারবি? বলে, তোমার দেখে দেখে আমি শিখে দেব। একটা থালের মধ্যে এক থাল নাড়ু সাজিয়ে নিয়ে গিয়ে ছোট ছেলে তো কাছে গিয়ে বলছে, গোপীনাথ খাও। গোপীনাথ খাই না, হাতে বাঁশি ধরে আছে। বলছে, গোপীনাথ খাও। খাচ্ছে না। বলছে, ও আমি ছোট ছেলে তাই খাবে না? ও বুঝতে পেরেছি, বাঁশিটা মুখে লেগে আছে, তুমি খাবে কি করে? থালাটা নামিয়ে রেখে বাঁশিটা খুলে নিয়ে নিচে রেখে বলছে, এবার বাঁশি সরিয়ে দিয়েছে, এবার খেতে আরম্ভ করো। বাচ্চা ছেলে বলছে, খাবে না? ও তাহলে বাবা দিলে খাবে আর আমি দিলে খাবে না। আমার দেওয়া যদি না খাও, বাবা এসে আমাকে কত মারবে, কত বকবে। তুমি যদি না খাও, তোমার চরণে মাথা ঠুকে আমি মাথা ফাটিয়ে রক্ত বের করে আমার জীবনটা তোমার চরণে দিয়ে। গোপীনাথ 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 করে চরণে মাথা ঠুকছে, ঝরঝর করে রক্ত ধরছে। আর ভগবান থাকতে পারলেন না, কাঠের ঠাকুর সেদিন হাত ধরে, ওরে রঘুনন্দন তুমি নাড়ু দাও, নাড়ু দাও, তুমি নাড়ু দাও, নাড়ু দাও। কাঠের গোপীনাথে হাতে বেড়ে করে, তুমি নাড়ু দাও, নাড়ু দাও। কাঠের গোপীনাথে হাত বের করে নাড়ু দাও, নাড়ু দাও। এক এক করে নাড়ুগুলো ভোজন করিল। রঘুনন্দন আনন্দ মনে বাড়ি ফেরে ভালো। মুকুন্দ পণ্ডিত মাঝ রাস্তাতে দেখা হলো ভাই। পুত্রের কাছে জিজ্ঞাসা করে, পুত্র বলো না আমায়, কোথায় আছে প্রসাদে আমার? বাবা জিজ্ঞাসা করে, বড় খিদে লেগেছিল তোমার গোপীনাথে জানায় প্রকাশ করে। বড় ক্ষুধার্ত ছিল গোপীনাথ, আজ নাড়ু সব খেয়ে নিল। কোথায় পাবো প্রসাদে পিতা তুমি আমার কাছে বলো। বলে, সর্বনাশ করিলি ওরে বছরে, আমার কথা নিবি। তুই নাড়ুগুলো খেয়ে গেলি বাচ্চা ধনে, আমি মনে মনে ভাবি। আমার রঘুনন্দনে নয়নে জলে সেদিন পিতার কাছে কয়, ও পিতা ধন সবই খেয়েছে তোমারে জানাই। ও বাবা রে, রঘুনন্দনে আবার ঘরে চলে গেল। এক থালে নাড়ু নিয়ে গেছে গোপীনাথের কাছে দাঁড়ালো। তুমি আমার সঙ্গে চলো পিতা গো, দেখাইয়া দেব তোমার কাঠের ঠাকুর নাড়ু খাই কেমন তোমারে দেখাবো। এই বলিয়া রঘুনন্দনে নাড়ুর থালা নিয়ে যায়। মুকুন্দ পণ্ডিত দাঁড়িয়ে গেছে বাইরে জানালায়, বারে বারে ডাকে গোপীনাথ, কিন্তু হাতে বের করে না। বলে, খাও ঠাকুর তুমি আমার সঙ্গে চলো না, করো না। এদিকে মুকুন্দ পণ্ডিত ভাবেছে মনে মনে, আমার কাঠের ঠাকুর নারী খেতে পারে, ভাবিল তখন। এদিকে গোপীনাথ তখন রঘুর কাছে গায়, তোরে বাবার মায়া দৃষ্টি এখনো যায় নাই।
তোরে হাতটা নিয়ে গিয়ে বুলাইয়ে দিবি বেটা, আমার কথা নিবি, তবে দেখতে পাবে মুকুন্দ পণ্ডিত, দেখে নেবে সবই। এই বলি আর গুরুনন্দন আমার তথা কাটে গেল, পিতার চোখে হাত দুটি দিয়ে যখন স্পর্শ করিয়ে দিল, তখন মুকুন্দ পণ্ডিতের দিকে গোপীনাথ তাকাইয়া কয়, এই দেখো নাড়ু ধরে আছি তোমার যা। এই গোপীনাথ নাড়ুগুলো ধরে দেবে। মা, আমি তোমাকে আশীর্বাদ করতে পারবো, তুমি আমার মায়ের বয়সী লোক, তুমি আমাকে আশীর্বাদ করো। আমার মা চলে যাওয়ার পরে ভেবেছিলাম আমি আর গান করব না। বাবা, পিসিমণি, মাসিমণি এরা এসে বলছে না গানে যাও, অনেক মা এসে তোমাকে আদর করবে। আমি বাড়ি ফিরে গেলেই আমার মা বলতেন, আরে ওখানে মায়েরা বেশ আদর করেছে তো। আমি বাবা মায়ের একটা ছেলে, আমি গেলেই মা জিজ্ঞেস করতেন রাত্রিবেলায়, আরে আদর করেছে তো। আমি রাগ করে বলতাম, তোমার মতো আদর বোধহয় কেউ করতে জানে না জানো। এখন যখন বাড়ি ফিরে যাই বাবা জিজ্ঞেস করে গান ভালো হয়েছে। যখন ঘরের মধ্যে যায় মায়ের ওই কথাটা শুনতে পাই না। যখন কোনো মা এসে আমার গালে হাত দিয়ে আমাকে ভালোবেসে আদর করে যায়, তখন আমার সেই মায়ের আত্মাটা শান্তি পায়, আমিও মনে মনে খুব আনন্দ পাই। ওই জন্য আপনাদের কাছে একবার করে আসি, যাতে আমার সেই মায়ের স্মৃতিটা আমি গোটা জীবনে ধরে রাখতে পারি। একবার প্রেমানন্দে বলবো হরি হরি। ও মা, ছেলের জন্ম দিলেই মা হতে হয় না। আমার দেশে একটা রমণী ছিল যে জগতের মা। চীন বলে মা শারদা, জাপান বলে মা শারদা, জার্মান বলে মা শারদা, যুক্তরাষ্ট্র বলে মা শারদা, যত দেশ আছে ভারতবর্ষ বলে মা শারদা, পাকিস্তান বলে মা শারদা, বাংলাদেশ বলে মা শারদা, কুয়েত বলে মা শারদা, ইরাক বলে মা শারদা, ইরান বলে মা শারদা। এই পৃথিবীর যত দেশ আছে একটা রমণীকে সবাই মা শারদা হিসাবে চেনে, যেটা রামকৃষ্ণের অর্ধাঙ্গিনী, যেটা তোমার 3 যুগের একটা মা দেখাতে পারবে গোটা বিশ্ব চেনে। খুঁজলে পাবেন, তা পাবেন না তো এত মুচুতি দরকার আমার দেশে নাই কি? খুব চিন্তা করে দেখুন, আমার দেশে ধর্ম আছে, কোথা আছে? বেশি দূর যেতাম না, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো সব কথাগুলিকে। ধর্ম যেতে হলে বেশি দূর যেতাম না, জয় দেবে চলুন। এই জয়দেবের মেলাতে আজও অজয়ের জলে উজনে চলে, অজয়ের জলে তোমরা আবার কি পুজো করেছো? পুজো তো করেছি আমরা। আমরা কত ভালো মানুষ। আগেকার দিনে যত দাদু দিদিমা এসছে সব বড় বড় মন্দির করে দিয়েছে। শিব তোমার যুগের মাল, আমি মন্দির করেছি। কালী তোমার যুগের মাল, আমি মন্দির করেছি। তাহলে যত দেব দেবী আছে সবই তো আমার দাদুর যুগের মাল, আর মন্দিরগুলো করেছে কে? দাদুরা নামরা। বিচার করুন। তাহলে আমরা তোমাদেরকে ভালোবাসি না এই কথাটা বলতে পারি না। তাহলে বড় বড় ঘরে রাখতাম, এই কলেজ হলে মন্দির দেখতে ঘাড় বেঁকে যাবে। এই শিমুলিয়াতে একটা মন্দির তৈরি হয়েছে দ্বিতীয় দক্ষিণেশ্বর, এদেরাতে একটা মন্দির তৈরি হয়েছে দক্ষিণেশ্বর। শিমুলিয়াতে 3খানা মন্দির আছে। যদি এক একটা গ্রাম ঘুরতে ঘুরতে যান, কত মন্দির তৈরি করেছি, তোমাদের থাকার ব্যবস্থা করেছি। আর আমার যুগের লোকদের তুমি লক্ষ্য করে দেখো, টাপিকে দাঁড় করিয়ে দিয়েছি। নেতাজি সুভাষকে শিউরিতে মাতার মোড়ে ঘোড়ায় চাপিয়ে দাঁড় করিয়ে দাঁড়িয়ে থাক, দিল্লি চলো। রবীন্দ্রনাথকে বোলপুরেতে মাথায় দাঁড় করিয়ে দিয়েছি বই নিয়ে, তুমি বই পড়ো হে। বিবেকানন্দ দাঁড়িয়ে আছে সাহিত্যে মাথায়। তাহলে যার যেমন জায়গা তাকে তেমন জায়গা দিয়েছে। আমাদের একটা পরিমাপ আছে, আমাদের একটা জায়গা। ও মা, এতক্ষণ ধরে বাবাদের গান করলাম, তোমাদের গান কিছু করেছি? তোমাদেরকে কিছুই করতাম না, একটু স্বামী সেবা করো, যেটা করার কথা সেটা করো।
কোনো কিছু করার দরকার নেই তোমাদের। না হরিনাম, ওই হরি গাছের জল দিয়ে কোনো লাভ হবে না। তার আগে বাড়িতে যে দেবতা আছে পতি, এই পতিকে যদি সেবা করো তাহলে জগৎপতি তোমাকে দেখা দেবে। তোমরা তো আর করছো না। মশারি টানাতে গিয়ে মাচাই এমন করে স্বামী লাদ মাছে দিয়ে প্রণাম করছে, কাজ হবে? এ মারলে যার বিয়ে হয়েছে সে বুঝতে পারছে। আমি তো বুঝি না, বোঝার কিছু না। আমিও তো একবার বিয়ে করেছি নাকি বল। যদি বলা হয় মায়ের বাড়ি যেতে যাওয়া হবে না, রাতের বেলায় মশারি টানতে গিয়ে তাক পেছে না মারার, মশারি টানতে গিয়ে পায়ে লেগে গেল করে দিয়ে পায়ে এমন করে টানবে মাজার খিল ছাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি প্রণাম করিলে একে বলে জুতো মেরে গরু দান। মা এটা করো না, পতি পরম দেবতা এসেছো কেন? সতীর দেবতা পতি জগতের সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহা। একবার পুজো করে দেখো, গৌরাঙ্গ মহাপ্রভু এসে তোমার বাড়িতে বসে থাকবে। এই মদ কলিযুগের মাঝখানে মদের এত ব্যবহার আপনারা বুঝতে পারছেন না। এই কদিন আগে কৌশিকী অমাবস্যা গেল, শুধু তারাপীঠে 9 কোটি টাকার মদ লেগেছে এক রাতে। এই মদের মধ্যে গুণ আছে। এই মদের যদি গুণ না থাকে মদ এত বিক্রি হবে কেন? করোনার সময় সব বন্ধ, কিন্তু মদের দোকান খোলা থাকবে। মদ যে খাবে তার করোনা হবে না। সিস্টেম দেখো। দেখছি কত মাল্লা লাগা লোক বলছে আমাকে একটু দে ভাই, মানে করুন তরসটা খেয়েছে নাকি বলতে পারবো না, সেটা বলার আমার কথা হলো। ও খালি আমার লোককে বলার দরকার কি আছে নাকি? এই মতে গৌরাঙ্গ মহাপ্রভুর আবগারিতে একটা মত তৈরি করেছিলেন নিতাই আর গোরা মিলে। নিতাই চাঁদ গৌরের আবগারি, বাবা যাই বলে হারি। নিতাই চাঁদ গৌরের আবগারি, ওরে যাই বলে হারি। নিতাই চাঁদ গৌরের আবগারি, যাই বলে হারি। এই মদ তুলতে গেলে 3টা হাঁড়ি লাগে, তলায় একটা হাঁড়ি, মাঝখানে একটা হাঁড়ি, উপরে একটা হাঁড়ি। তলার হাঁড়িতে চাল গুড় পাকড় ভরা থাকে, তার উপরে হাঁড়িয়ে মাথা ফুটো, মাঝখানে একটা নল গোঁজা থাকে, তার উপরে একটা হাঁড়ি সাদা জল, তাতে একটা বগ্য চাপা থাকে। বগ্যটার যত নড়বে তলায় জাল জ্বলবে, যেমন নড়াবে তখন টুক টুক করে পড়তে থাকবে। নাম হচ্ছে ফাঁসকাঠি জ্বালা। নাভি থেকে নিচের দিক হচ্ছে প্রথম হাঁড়ি, তার একদিক ফুটো। নাভি থেকে কণ্ঠতে সেই এক হাঁড়ি, এর দুদিক ফুটো, এর মাঝখানে নল। কণ্ঠ থেকে সহস্রার, এর একদিক ফুটো একদিক ঢাকা। এইখানে বগ্য চাপান আছে, যে যেমন নড়াতে পারে তার মাল তেমন ঝরে পড়বে। এটা বাইরের জগতে মদ নয় বাবা, সহস্রারে থাকে মদ। এর নাম হচ্ছে ব্রহ্ম, যেটা বাবা আমাকে দান করেছেন। এই মদ নেমে আসে ধীরে ধীরে মূলাধারে। এই মূলাধার থেকে কেউ যদি আবার সহস্রারে তুলতে পারে, সে আসল মদ খাওয়ালো, সে হচ্ছে মধ্য সাধক। একমাত্র ওটা পারতেন বামাকে। আবার স্বর্গ মর্ত বাবা পাতালে ঘুরে, এই যে সুরটা শুনছেন এটা অতি পুরনো সুর কবি, সেই কাশীনাথের আমলের সুর। স্বর্গ মত বাবা পাতালে ঘুরে, বাঙালির দিন রঙের ফাটি, তাহলে চাল কিনতে গেলে বাবা ওই 36 চালে হবে না, টেনে হবে না। এই মদ তৈরি করতে গেলে একটা চাল হয়, সেই চালটার নাম জানো?
মধয় কৃষ্ণ তন্ডুলে রাধা প্রেমের রসজলে মেহতাবাদ সিদ্ধ হবে ভক্তির অনলে। আইরে মেহতাবাদ সিদ্ধ হবে ভক্তির অনলে। তাতে ভাগবতে বাবা পাকর মিশায়ে, ওরে ভাগবতে বাবা পাকর মিশায়ে। ওই চালে সেদ্ধ হওয়ার পরে একটা বাকর দিতে হয়, বাকরটার নাম হচ্ছে ভাগবত। এ মদ হয়েছে রে তোয়ার, এ মদ হয়েছে রে তোয়ানি ভাই, হয়েছে রে তোয়ানি, হয়েছে ভাই তোয়ানি রে, হয়েছে ভাই তোয়ানি। যাই বলে হারি নিদাই চান্দুরে রব্বানি, যাই বলে হারি নিদাই চান্দুরে রব্বানি, যাই বলে হারি নিদাই চান্দুরে রব্বানি, যাই বলে হারি নিদাই চান্দুরে। যারা প্রথম শ্রেণীর মাতাল তাদের চাট হচ্ছে মাংস, যারা দ্বিতীয় শ্রেণীর মাতাল তাদের হচ্ছে মাছ ভাজা, যারা তৃতীয় শ্রেণীর মাতাল তাদের তরকারি, যারা চতুর্থ শ্রেণীর মাতাল তাদের কলাই ভাজা বা চানাচুর, যারা শেষ শ্রেণীর মাতাল তাদের খানি লবণ হলেই চলে। এ বাবা সব আমি জানি, কারণ আমিও তার কম মাল ছিলাম না। এ মদের চাট, আমার যে মদ তৈরি হয়েছে এর তোর চাট লাগবে। মদের চাটে কৃষ্ণ নামে গজা, হরিনাম বাদাম ভাজা, খোল করো তাল বাজলে পরে আরো হয় মজা। মদের চাঁদে কৃষ্ণ নাম গজা, হরি নাম বাদাম ভাজা, ফুল করো তাল বাজলে পরে আরো হয় মজা। আমার জগায় মাথায় দেখো খেলো দুই ভাই, আমার জগায় মাথায় দেখো খেলে দুই ভাই। যাই ভাবলো সে গড়া গড়ি, ওরে ভাবরসে গড়া গড়ি রে, ভাবরসে গড়া গড়ি, ভাবরসে গড়া গড়ি রে, ভাবরসে গড়া গড়ি। যাই বলে হারি নিদাই চান্দুরে রব্বানি, 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 যাই বলে হারি নিদাই চান্দুরে। ব্যাস। তবে বাবা কবি গান তো আর শেষ হবে না। এই স্বামী স্ত্রীর ঝগড়ার মতো ইয়ে চলতে থাকবে, বেশিক্ষণ চলবেও না। আমার বইয়ের সঙ্গে আমার একবারই ঝগড়া হয়েছিল, ওই ঝগড়াই শেষ, আমি আর ঝগড়া করি না। গান করে প্রতিদিনে বাড়ি ফিরি, রাতে একদিন নদিয়ায় গান করে বাড়ি ফিরছি, তখন 8 টাকা টোয়া। গিন্নিকে বললাম দুটো রুটি করে রাখো, আর ভাত খাবো না। চলে এলাম বাড়িতে, বললাম রুটি দাও। এই তোমার লাগে রুটি করতে হবে না, কার গালে কষে মেরেছি চর। ওই রোগ দেখিয়েছে, গোটা দিন বাবা না খেয়ে আসছে। একটাই মাত্র বউ, মেরিয়ে ফেলিস